অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আপনি দেখছেন বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল শো এর আরেক টাইম। কেমন আছেন নোবেল দা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে চলুন শুরু করি, কি কি প্রশ্ন রয়েছে। আচ্ছা, মনির হোসেনের প্রশ্ন, নেইমার আর ভিনিকে নিয়ে কার্লো আনচেলত্তি যা বলেছে তা আপনি কিভাবে দেখেন? তাহলে কি নেইমারকে 2026 বিশ্বকাপে দেখতে পারবো না? কার্লো আনচেলত্তি আসলে ডিরেক্টলি বললেন যদি 90% ফিট থাকেন নেইমার এবং ভিনিসিয়াস জুনিয়র তাহলে তাদেরকে রাখা হবে না, কারণ তার এই দলে আক্রমণ ভাগ নিয়ে তিনি কোনো কম্প্রোমাইজ করবেন না, এক কথায় তিনি কিন্তু বলে দিয়েছেন। আচ্ছা, এটার সঙ্গে ভিনিসিয়াস জুনিয়রকে তিনি কেন ডেকেছেন? মানে আমি ওই এক্সাম্পলটা দেওয়ার জন্যই আমার মনে হয়, মানে নেইমারের সঙ্গে তিনি এটা টেনে এনে মনে হয় জিনিসটাকে একটু মানে মিলমিশ করতে, ব্যালেন্স করতে চাইছেন। ওই যে অনেক সময় হয় না, যদি আপনিও এটা করেন আপনি কিন্তু আমি ছাড়ব, হ্যাঁ, মানে ব্যালেন্স করতে চাইছেন। আমি আসলে জানি না, আমার কাছে নেইমারের মনে হচ্ছে বিশ্বকাপ খেলাটা খুব কঠিন হয়ে যাচ্ছে দিনকে দিন। এই যে সান্তোসের সঙ্গে তিনি মাঠে নামলেন, এতগুলো টেপ পেঁচিয়ে জোর করে, ইচ্ছে করে, এবং একটা ক্লাব রেলিগেটেড হয়ে যাচ্ছে, সেই রকম জায়গায় তিনি যখন এইরকম একটা ভ্যালিয়েন্ট একটা ডিসিশন নেন যে না আমাকে এখন নামতেই হবে, আমাকে এখন এই দলকে জেতাতে হবে এবং জিতিয়েই মাঠ ছেড়েছেন, এটা একটা স্টেটমেন্ট। কিন্তু এট দ্য সেম টাইম আমি জানি না আসলে মানে নেইমার বিশ্বকাপে থাকবেন কিনা। নেইমারের যা অবস্থা, এখনো নভেম্বর শেষ হয়ে গেছে আর মার্চে একটা উইন্ডো আছে, আমরা এখনো পর্যন্ত কার্লো আনচেলত্তি থেকে দেখলাম না যে তিনি আসলে নেইমারকে সেই সুযোগ দিলেন। এবং যে গ্যাপের কথা শোনা যাচ্ছে কমিউনিকেশনের, যদিও কার্লো আনচেলত্তি দাবি করছেন তিনি নেইমারের সঙ্গে কথা বলেছেন, কিন্তু নেইমার বলছেন না আমার সঙ্গে তো আসলে ওইভাবে কখনো কথা হয় নাই। তার মানে পরিকল্পনা যে নেইমার আছেন বলে মনে হচ্ছে না। এবং আরো বড় শঙ্কার কারণ, যে শঙ্কাটা আগে তৈরি হয়েছিল, আল হিলাল যে কারণে নেইমারকে ছেড়ে দিয়েছে। আল হিলালে তো নেইমারকে ছাড়ার কথা নয়, রোনালদো ওই সৌদি লিগে খেলেন, এটা সৌদি পুরো ওইখান থেকে এক্স্যাক্টলি। তো সৌদি আরবের একটা বড় ডিসিশন এটা কিন্তু, যে নেইমারকে আমরা ছেড়ে দিচ্ছি। তো নিশ্চয়ই তাদের কাছে কংক্রিট কিছু ছিল যে নেইমার হয়তো এই ইনজুরি নিয়ে আর কন্টিনিউ করতে পারবেন না এই লেভেলে, সেই কারণে হয়তো তাকে ছেড়ে দেওয়া হতে পারে, আমি জানি না। তো এখন এই অবস্থা চিত্তে মনে হচ্ছে নেইমারকে পাওয়া বিশ্বকাপে খুব কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু আমি আবার বলি যে 90, এটা কার্লো আনচেলত্তির কাছে তো আমি আসলে কিছুই না, আমি এটা আমার ব্যক্তিগত মানে আমার ফ্যান হিসেবে আমি বলতে পারি হয়তো বা কিছু একটা, যে 90% ফিট নেইমারকেও আমার কাছে মনে হয় ব্রাজিল দলের দরকার। কেন দরকার? ধরেন নেইমার স্টার্ট করলেন না, হ্যাঁ, ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচ, সেকেন্ড রাউন্ডের ম্যাচ, আপনার খেলা পড়ছে কথার কথা লেটসে কলম্বিয়ার সাথে, এই ম্যাচে আপনি গোল করতে পারতেছেন না 70 মিনিটস পর্যন্ত। নেইমারকে যদি আপনি 70 মিনিটসের পরে 20 মিনিটের জন্য নামান, নেইমার যা দিতে পারবেন এই ব্রাজিল দলে, যত আপনি ভিনিসিয়াসের নাম নেন আর যত যা বলেন, আর কারো পক্ষে এটা ডেলিভার করা সম্ভব? সেটা সম্ভব না। কিন্তু ধরেন হচ্ছে নেইমারকে 90% হইলেও তো আপনার ফিট থাকতে হবে। এখন আপনার নেইমার কিন্তু 90% হলে তো তাকে নিবে না। হ্যাঁ, মানে ওই 90% হলে ধরেন হচ্ছে লাস্টে অটোকলের মতো একটা কিছু হলেও হতে পারে, ঠিক আছে। কিন্তু কার্লো আনচেলত্তি আসলে বাস্তবতাটা তিনি তুলে ধরেছেন। নেইমারের এখনো যে অবস্থা, আপনি তাকে 40% বা 50% এর উপর আপনি তাকে ফিট ধরতে পারবেন না। এবং মনে হচ্ছে কি 2010-এর রোনালদিনিও কেস হয়ে যাচ্ছে পুরো ব্যাপারটা, যেরকম ভাবে রোনালদিনিও। এবং এটার সাথে মনে আসলে সবারই ধীরে ধীরে কার্লো আনচেলত্তির এই স্টেটমেন্টগুলো মনে হচ্ছে যে লাস্টে যে যেন সবাই অবাক না হয়ে যায় নেইমারকে না দেখে, সবাইকে এখন প্রস্তুত দিয়ে রাখা যে জিনিসগুলো তো আসলে এমন হচ্ছে, এমন হলে তো নেইমারের জন্যও টাফ। তবুও ভালো যে 6 মাস হাতে আছে, দেখা যাক কি দাঁড়ায়। মোহাম্মদ রেজাউলের প্রশ্ন, লেটস ইমাজিন ফর আ মোমেন্ট দ্যাট ইফ আর্সেনাল ফেইল টু উইন আ ট্রফি अगेन দিস সিজন অ্যান্ড ডিসাইড টু স্যাক আর্তেতা, ব্র্যাকেটে আবার লিখেছেন অলদো আই উড নেভার ওয়ান্ট হিম টু লিভ, হুইচ ক্লাব মাইট হি জয়েন অ্যান্ড হু কুড আর্সেনাল অ্যাপয়েন্ট অ্যাজ দেয়ার নিউ কোচ, সামওয়ান কেপেবল অফ কম্পিটিং উইথ সিটি, লিভারপুল অ্যান্ড চেলসি। আচ্ছা, আমি জানি না আসলে মিকেল আর্তেতা এরপরে খুঁজে যাবে না, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ, হ্যাঁ মানে খেলে আতলেটিকোতে সিমিওনে, ইন্টার মিলান, আমার না আপনার এটাও মনে হয় যদি ধরেন এই বছরও মিকেল আর্তেতা প্রিমিয়ার লিগ না জিততে পারে, আমার মনে হয় আর্সেনাল তারপরও আসলে ইয়ের দিকে যাবে না, কোচ সেকেন্ড দিকে আমার মনে হচ্ছে যাবে না। কারণ আপনার এই আর্সেনালকেও তো তিনি টপ 2 টপ 3 এর মধ্যে যে রাখছেন, টপ 2 এই আমরা ধরি, মানে টপ 2 মানে কি 20টা দলের মধ্যে আপনি হচ্ছে শিরোপার খুব কাছাকাছি যে আপনি পাচ্ছেন না, এইটাকেও তো আপনার প্রোগ্রেসের, তো এইবার যদি না পারেন হবে তাহলে আর কবে পারবেন? এটা তো প্রত্যেকবারই আমরা কথা বলি না, এবার তো বেশি, এবার তো আপনি দেখায়ও দিচ্ছেন যে আপনি কেন টপ, এবং হচ্ছে আপনার একই সাথে চ্যাম্পিয়ন্স লিগেও কিন্তু তারা টপ করছে। সুতরাং এই কারণেই হয়তো যদি আর্সেনাল লিগও না জিতে, এই জিনিসগুলো ম্যানেজমেন্ট হয়তো মনে রাখবে। এবং তার প্রসেসটা দেখেন, তিনি যেভাবে দলটা বিল্ড আপ করেছেন, সেই দল বিল্ড আপের প্রসেসটা একেবারে পুরোপুরি সাকসেস এখন পর্যন্ত তাকে বলতে হয়। ব্যাকআপ গুলো আছে, ব্যাকআপ গুলো ক্লিক করছে, এই জিনিসগুলো আমার মনে হয়। তবে আমার কাছে মনে হয় একটা ট্রফি দরকার, মানে 2020 এর পর আপনি ট্রফি জেতেন না, এটা 5 বছর হয়ে যেতেছে, এটা ট্রফি বোধহয় দরকার নিতে। আমার কাছে মনে হয় না তিনি স্যাক হবেন। আর গেলে আতলেতিকো মাদ্রিদে যাওয়ার সম্ভাবনাই
হয়তো আমরা হয়তো আচ্ছা, এটা ব্রিলিয়ান্ট কোয়েশ্চেন। ইসমাইল হাসান, বার্সেলোনা ফর্ম বিবেচনায় স্টার্ট বেনসেল। বার্সেলোনার ফর্ম, ওকে, বার্সেলোনা ফর্ম বিচারে রোনালদিনিও, নেইমার, লামিন ইয়ামাল বাদ সবার আগে, ঠিক আছে? এখন পর্যন্ত কিছু হয় নাই। রোনালদিনিও স্টার্ট, বেঞ্চ নেইমার এন্ড দেন লামিন ইয়ামাল। I think it's easy. ভাগ্যিস হচ্ছে কি এখানে লিওনেল মেসি কে আনা হয় নাই ভাই। তাহলে মেসি আবার কি, মানে এর কোনো, তখন আবার রোনালদিনিওকে বেঞ্চ করতে হতো, তখন আপনার নেইমারকে পাঠিয়ে দিতে হতো আপনার ছেলে আর লোনে লামিন ইয়ামাল। বলতাম তুমি একটু বড় হও, তুমি বড় হয়ে তখন আবার আসো। আচ্ছা, কোচ রিলেটেড একটু আগে যে প্রশ্নটা করেছেন ওই টাইপের একটা জিনিস বলে নেই। 2 বছর আগে এমডি আবু জাহেদের প্রশ্ন, 2 বছর আগে মাদ্রিদ ফ্যানরা বলছিল জাভি স্টে, এখন বার্সা ফ্যানরা বলছে শাভি স্টে। সময় খুব দ্রুতই ফিরিয়ে দিচ্ছে। আচ্ছা, মানে শাভি আলোনসোকে নিয়ে এই টাইপের কোন কোশ্চেন থাকলে একসাথে নিয়ে কোচের ব্যাপারটাই ভাই এরকম। হ্যাঁ, মানে মিউজিক্যাল চেয়ার, এটাই তো জেমনিনো বলতে, দেখবেন যে টানা 3টা ম্যাচ রিয়াল মাদ্রিদ জিতবে, আবার সবাই মিলে সেই গুণগানই গাইবেন। যখন একটা দল ডেলিভার করতে পারে না, তখন সেই দলের কোচকে নিয়ে সমালোচনা হয়। এই যে যেমন প্রশ্ন করেছে সাইম আহমেদ শিপন, শাভি আলোনসো এই সিজনে স্যাক হওয়ার সম্ভাবনা কতটুকু? খুবই কম দেখি আমি, খুবই কম দেখি। আমার মনে হয় শাভি আলোনসো যে প্রজেক্ট নিয়ে এসেছেন সেটা এক সিজনে হয়তো সরাসরি ডেলিভার করার জিনিস না, এটা একটু টাইম লাগবে। এটা তো আর বায়ার লেভারকুজেন না। বায়ার লেভারকুজেনে তিনি ফার্স্ট সিজনও করেন, ওটা আধা সিজন তিনি এসেছিলেন, এর পরের সিজনে তিনি ডেলিভার করেছিলেন। এইখানে আমার মনে হয় যে শাভি আলোনসো ডিজার্ভস মোর টাইম অ্যান্ড রেসপেক্ট, এবং এইখানে মূলত তিনি স্ট্রাগলটা করছেন আসলে দলের সঙ্গে তার একটু দূরত্ব আছে বলে মনে হয়। একটা সময় আমি সেদিন ম্যাচ দেখছিলাম জিরোনার সঙ্গে ফার্স্ট হাফে, যে ডাগ আউটে দাঁড়িয়ে বল পায় নাই রিয়াল মাদ্রিদের, তো তিনি দেখাচ্ছেন যে প্রেস করতে হবে, এই করতে হবে, কিন্তু রিয়াল মাদ্রিদ ফুটবলাররা তখন মাঠে পুরোপুরি মগ্ন, মনোযোগ নেই। এই যে ছোট ছোট জিনিসগুলো যে শাভি আলোনসো ধরছেন, এইটা হয়তো অনেক ফুটবলারের পছন্দ না, কারণ এটা তো এক একজন গাদা গাদা চ্যাম্পিয়ন্স লিগ জেতা ফুটবলার, তাই না? তো যখন আপনি মাইক্রো ম্যানেজ করতে যাবেন এইরকম বড় ফুটবলারদের, তখন এইটা তাদের একটা আঁতে ঘা দেয়। এই জায়গাটা যত তাড়াতাড়ি তারা মীমাংসা করতে পারবে, শাভি আলোনসো কিছু জিনিস তাদের উপর ছেড়ে দিতে হবে ফুটবলারদের উপরে, এই ব্যাপারটা মনে হয় শাভি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, তত মনে হয় রিয়াল মাদ্রিদের এই দূরত্বটা কমবে। আপনি হচ্ছে লাস্ট ম্যাচটা রিয়াল মাদ্রিদ যে ম্যাচটা ড্র করলো, ওইখানে কিন্তু এই যে ছেড়ে দেওয়ার আপনি কথা বললেন না, দেখেন ভিনিসিয়াস জুনিয়র, এইডার মিলিতাও, হ্যাঁ, কিলিয়ান এমবাপ্পে, সবাইকেই আমার মনে হচ্ছে এই ম্যাচটা হচ্ছে একটু ছেড়ে দিয়েছিলেন তিনি। খেলেছে ভালো, মানে জিরোনার সঙ্গে আগের ম্যাচের তুলনায়, আগের 2 ম্যাচের তুলনায় বেটার ফুটবল তারা খেলেছে, হয়তো ম্যাচটা জিততেও তারা পারতো, মানে গাজ্জানিগা দুর্দান্ত করেছে। তো এই জায়গায় ওই যে হ্যাঁ, এটা তো হচ্ছে আপনার দ্রুতই ফিরিয়ে দেওয়ার একটা মোমেন্ট, সেটা খুব বেশি দিনও আসলে হয়নি। বাট রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো ক্লাবগুলোতে যারা কোচ হয়ে আসেন তারাও জানেন যে আমি 3টা ম্যাচ যদি হচ্ছে রেজাল্ট না আনতে পারি, 4টা ম্যাচ রেজাল্ট না আনতে পারি, স্প্যানিশ মিডিয়া যে জিনিস আমাকে চাপে আসলে পড়তেই হবে, এবং যেই ধরনের টিম তাদেরকে হ্যান্ডেল করতে হয়। বাট এখনই আমরা আসলে এই ধরনের শাভিকে সরিয়ে দেওয়ার মতো কোনো জায়গায় আসলে দেখছি না। আফ্রিদি ইসলাম প্রশ্ন, ভাই মোহামেডান স্পোর্টিং ক্লাব কি হারিয়ে যাবে? না, মোহামেডান হারাবে না। মোহামেডানের কেউ বাংলাদেশের লোকজনই হারাইতে দিবেন না আমার বিশ্বাস, মানে মোহামেডানের সমর্থকেরাই হারাইতে দিবেন না। এমন ক্লাব, তাদের বাংলাদেশে হারানোর কোনো ধরনের কোনো সম্ভাবনা নাই, এটাই বলবো। তবে মোহামেডানের যে পারফরমেন্স দেখেন, আমি আজকে সকালবেলা মোজাফফরভের একটা ফেসবুকে পোস্ট আমি পড়ছিলাম, কোন জায়গায় তিনি একটা কমেন্টস করেছেন যে আমাদের দিকটাও তো ক্লাব ম্যানেজমেন্টে ভাবতে হবে, 3 মাস ধরে আমি আসলে বেতন পাই না, আমার পরিবার ওই দেশে রয়েছে, কিন্তু তারপরও হচ্ছে গিয়ে জাস্ট ক্লাবের জার্সিটার জন্য অনেকেই হয়তো খেলতে চাচ্ছে না, বা এই ধরনের একটা অভিমান ছিল, কিন্তু তারপরও আমরা নামবো, এবং আমরা নেমে আজকে ফেডারেশন কাপের ম্যাচের মধ্যে তারা হচ্ছে নেমে ওই জয়ের জন্যই তারা খেলবে। এই জার্সিটার ওয়েটটাও তারা বোঝেন, কিন্তু একটা টার্মোয়েল, মানে পুরোপুরি আসলে মানে ক্যাচাল বেঁধে গেছে মোহামেডানের মধ্যে, কে টাকা দেবে, এত বাজে সময় স্পন্সর করবে এখন এই দলটাকে, মানে এইটাই আসলে মেইন কথা। মানে টিমটা লিগ জিতেছে, প্রথমবারের মতো পেশাদার লিগ তারা জিতেছে, এর পরের সিজনে তাদের এই টানাটানি শুরু হয়ে গেল। বাংলাদেশের ফুটবলের মানে সেম ওল্ড স্টোরি, যেই মুহূর্তে তারা পিক করে গিয়ারে, সেই মুহূর্তে কিছু না কিছু একটা ঘটে, যেটার কারণে তাদেরকে নিচে নেমে যেতে হয়। মুজাফফরভ হচ্ছেন এমন ফুটবলার যাকে বসুন্ধরা কিংস নিতে চেয়েছিল, তিনি বসুন্ধরা কিংসে যান নাই, যে যাব না মোহামেডানে থাকবো, এবং মোহামেডানে তিনি লিগ জিতেছেন। তো তিনি যখন বলেন যে আমি 3 মাস ধরে বাড়িতেই টাকা পাঠাইতে পারতেছি না, আমার পয়সা নাই, তখন এইটা আসলে মানে সাংবাদিক হিসেবে কাজ করতে গেলেও খুব কষ্ট লাগে। এখন এইটা কে এই দায়িত্ব নেবেন? মোহামেডানের এত বড় সাপোর্টার বেজ, তারা কি এখানে কিছু করবেন? আবার সেই 2019-এর দশা হয়েছে না, যেইবার তারা রেলিগেশনের পথে হাঁটা ধরেছিল, পরে গিয়ে সেই ক্লাবটাকে এক্স ফুটবলাররা এসে আবার রিভাইভ করলেন, এই জায়গা থেকে আবার 5 বছর পরে আবার সেই বিন্দুতে কেন তারা ফিরে যাচ্ছে, এটা খুবই এক্সট্রিমলি আনফরচুনেট। মানে বাংলাদেশের ক্লাবগুলোর অবস্থা দিনকে দিন আর কি বলবো, দুঃখের কথা। রায়হান তার প্রশ্ন,
মেসির হেয়ার কাটের সাথে ইস্টার্ন কনফারেন্স কাপ জেতার আলাদা একটা ভাইব আছে। 2011-12 সালের লুক। এখন প্রশ্ন হচ্ছে এই লুক এবং পারফরমেন্সের উপর ভিত্তি করে মেসিকে 30 সাল পর্যন্ত উপভোগ করার দাবি করতে কি পারি না? ভাই 30 পর্যন্ত আসলে একটু বেশি হয়ে যায়। লিওনেল মেসি নিজেই 30 পর্যন্ত কন্টিনিউ করবে না, কারণ ওনার যখন মনে হবে আমার থেমে যাওয়া উচিত, নিজেকে অহেতুক আপনার হচ্ছে ওই দড়ি টেনে সেটাকে লম্বা তিনি করবেন না। ইনফ্যাক্ট আমার তো মনে হয় যে 26টা হ্যাঁ উনি হচ্ছে জাস্ট মানে রিকোয়েস্ট নিজের ফিলিংস, আমি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওই হিসেবে তিনি আপনার। আমার তো মনে হয় যে লিওনেল মেসিকে আমি আর্জেন্টিনার জার্সিতে ভালো হতো যে ওই 22-এর বিশ্বকাপ লুজাইল ছেড়ে বেরিয়েছেন, ওটা যদি তার শেষ হয়ে থাকতো ওই মেমোরিটা থাকলে মনে হয় বেটার। তার এরপরও তো আপনার কোপা জিতলেন লিওনেল মেসি তার উনি সেই 30 পর্যন্ত ভাই এটা টু মাচ হয়ে যায় লিওনেল মেসির জন্য। মেসিও আপনাকে বলবে ভাই এত আশা করেন না। মোহাম্মদ আনোয়ার হোসেন তার প্রশ্ন হচ্ছে এস্তেভাও যেভাবে মিডিয়া হাইপ পায় সেইভাবে কি নিকো পাজ এত হাইলাইটেড হয়? মিডিয়া নিকো পাজ সেরিয়ার অলমোস্ট 6 অ্যাসিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ 5 গোল অলরেডি স্কোর করছে। নিকো পাজের ট্যালেন্ট নিয়ে কিছু বলতেন যদি। আচ্ছা ভাই, প্রথমত এস্তেভাও যে কারণে হাইপ পাচ্ছেন এটা তো পাবেনই। একটা প্লেয়ার চ্যাম্পিয়ন্স লিগে ডেলিভার করছেন, চ্যাম্পিয়ন্স লিগে পারফর্ম করছেন, তো সে তো মিডিয়া হাইপ বেশিই পাবেন, এইটাই ন্যাচারাল, এইটাই স্বাভাবিক। এস্তেভাওয়ের সঙ্গে নিকো পাজের এই কম্প্যারিজনটা নিতান্তই আমাদের ওই ব্রাজিল আর্জেন্টিনা মনস্তত্ত্ব থেকে আসলে আবিষ্কৃত হচ্ছে। দেখেন এস্তেভাও কিন্তু ব্রাজিলের এই দলের এখন ইন্টিগ্রেটেড একটা পার্ট। হ্যাঁ, তিনি এখন রেগুলার খেলছেন, সুতরাং এই জায়গায় তার হাইলাইট তিনি না হওয়ার কোনো কারণ নাই। নিকো পাজ ভালো করছেন ডেফিনেটলি, কিন্তু হচ্ছে আপনার ওই সবকিছু মেলাতে হবে, নিকো পাজের বিগ স্টেজেও আসলে পারফর্মটা করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে দেখেন সেরিয়াতে যেই টিমটা খেলে সেই টিমের তুলনায় প্রিমিয়ার লিগে নিউক্যাসলের ফুটবলার বেশি হাইলাইটেড হয়। হ্যাঁ, মানে এইটা কিছু করার নাই, প্রিমিয়ার লিগের ব্যাপারটা ভাইবটা ওরকম, তো সেই কারণে একটা ব্যাপার ঘটে। আর নিকো পাজকে নিয়ে তবে কথা বলা উচিত, নিকো পাজ আরও একবার অ্যাসিস্ট করেছেন। কোমো একটানা 11 ম্যাচ ধরে অপরাজিত, এবং কোমোর পারফরমেন্স খুব ভালো যাচ্ছে, তার নিউক্লিয়াস হয়ে গেছেন এখন নিকো পাজ। তিনি রিয়াল মাদ্রিদে আসবেন বলে জোর গুঞ্জন আছে। আমার কাছে একটা প্রশ্নও আছে, যে প্রশ্নটা হচ্ছে যে নিকো পাজ যদি রিয়াল মাদ্রিদে আসেন তাহলে তিনি কই খেলবেন? হ্যাঁ, মানে কোন পজিশনে তিনি খেলবেন? আসলে শাভি আলোনসোর টিমের এখন যে অবস্থা এবং যে ধরনের প্লেয়ার রয়েছে, আমার মনে হয় ফার্স্ট সিজন আসলেও তাকে হচ্ছে একটু রয়ে সই খেলতে হবে নাকি না। আমার তো মনে হয় যে তাকে যদি রিয়াল মাদ্রিদ নেয় পরিকল্পিত কারণেই নিবে, যে ঠিক আছে আমার তো প্লে মেকার তুমি, নাম্বার 10ই তুমি, তাহলে তো আপনার হচ্ছে জুড বেলিংহাম নিচে নামায় আসলে না, বেলিংহামকে নিচে নামালে তাহলে আপনার বাকিদের কি হবে? অনেকগুলো ইকুয়েশন রয়েছে। এর মধ্যে খবর হচ্ছে যে রড্রিগো নাকি হচ্ছে মাইন্ডসেট করে ফেলেছেন, তিনি হচ্ছে আসলে অবিশ্বাস্য না, রড্রিগোর জন্য সেটাই দরকার এই জায়গা থেকে তাকে ফিরে পাওয়ার জন্য। লাস্ট 30 ম্যাচে আপনার তার কোনো গোল বা গোল কন্ট্রিবিউশন তার ওইভাবে নাই। তো এই প্রশ্নটা ছিল মোহাম্মদ এমডি কাদির, তার প্রশ্ন ছিল এটা। একেবারে আমরা শেষ দিকটাতেই চলে এসেছি। টানাটানি করতেছে কেন, দৌড়াদৌড়ি করতেছে কেন? করছি কারণ হচ্ছে কি আপনার অনেক ইভেন্ট আজকে আমাদের রয়েছে। হ্যাঁ, শাওন এবং হৃদয় আহমেদ দুজনের প্রশ্নটাই এক করে নিয়ে নিচ্ছি। শাওনের প্রশ্নটা, হামজা চৌধুরীর গেম টাইম না পাওয়ায় ইন্ডিয়ান সাপোর্টারদের যেই সমালোচনা, এইটা কি সেই শেয়ালের আঙ্গুল ফল টক কিনা? হামজা চৌধুরী গেম টাইম পাচ্ছেন না, ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সাররা বা হচ্ছে আপনার যারা এগুলোতে আসে আলোচনা। আর 2, হৃদয় আহমেদের প্রশ্ন, যেহেতু চৌধুরী সাহেব লেস্টার সিটিতে ঠিকমতো গেম টাইম পাচ্ছে না, এখন কি চৌধুরী সাহেবের শৈশবের মায়া কাটিয়ে ক্লাব পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার সময় হয়ে গেল নাকি? না, এখনো ক্লাব পরিবর্তনের সময় হয় নাই। 2027 সাল পর্যন্ত হামজা চৌধুরীর কন্ট্রাক্ট আছে লেস্টার সিটিতে, এবং এই মুহূর্তে লেস্টার সিটি ভুগছে এবং ধুকছে। আমাদেরকে এইটা আগে প্রথমত বুঝতে হবে। এই টিমের খুবই ইম্পর্টেন্ট পার্ট মাঠে না খেললেও হামজা চৌধুরী। এখন ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সাররা একটা জিনিস ধরে ফেলছেন, সেটা হচ্ছে বাংলাদেশি ফুটবল নিয়ে কথা বললে ভিউ হয়, ইন্ডিয়াতে অত ভিউ হয় না, কারণ ইন্ডিয়ার লোকেরা এত বেশি ক্রিকেট গেলে যে তারা ওই ফুটবলের দিকে অত মনোযোগী দিতে পারে না। ওই কথায় এত বেশি আশ্বস্ত হওয়ার দরকার নেই। যারা পিঞ্চ মারার তারা পিঞ্চ মারবেই, এটা তাদের ব্যাপার। হামজা চৌধুরী আমার কাছে মনে হয় তিনি তার পজিশন যেহেতু চেঞ্জ হয়েছে, এই টিমটা স্ট্রাগল করছে, হামজা চৌধুরীর সাথে এই টিমের লেস্টার সিটির মানিয়ে নিয়ে স্টার্টিং 11-এ থিতে হইতে সময় লাগবে। এই যে কোচ যিনি আছেন ইনিই তো থাকবেন কিনা আমার সংশয় আছে। তো ওই সিফুয়েন্তে যদি না থাকেন, নতুন কোচ আসলে পরে পুরো সিস্টেমটাই পাল্টে গেছে। আপনি দেখেন হচ্ছে গিয়ে লেস্টার সিটির এখন যে অবস্থা, আমার মনে হয় সিজনের মাঝপথেও যদি আমরা দেখি তারা কোচ স্যাক করে ফেলেছে, কারণ লেস্টারের কিন্তু একটা অভ্যাস আছে যে কোচ স্যাক করে ফেলা।
ওইটা হলেও দেখা যাবে নতুন কোচের আন্ডারে হামজা তখন হচ্ছে নতুন ভাবে নিজেকে ইন্টিগ্রেটেড পার্ট হিসেবে এই লেস্টার সিটির টিমটাতে রেখে দেবেন। আর লেস্টারকে তো হামজা আসলে ওন করেন, এটা শুধু তিনি খেলার জন্য বা টাকার জন্য লেস্টার সিটিতে খেলেন না, লেস্টার হচ্ছে তার নিজের ক্লাব। তিনি চাইলে এই যে ট্রান্সফার উইন্ডো সেখানে লেস্টার বাদ দিয়ে অন্য কোনো ক্লাবে যাইতে পারতেন, তিনি ইউরোপের ফার্স্ট টপ যে কোনো লিগে যাইতে পারতেন, যেখানে টপ লেভেলে তিনি খেলতে পারতেন। কিন্তু তিনি চিন্তা করছেন তিনি এখন লেস্টার সিটির হাল ধরবেন, যেই টিমটা রেলিগেটেড হয়ে গেছে। ইনফ্যাক্ট যদি তার ক্লাব শেফিল্ড ইউনাইটেড প্রমোশনও হয়ে যেত তাহলে তিনি লেস্টার সিটিতেই থেকে যেতেন, কারণ ওই ক্লাব যখন তাকে বলবে তখন তিনি ওই ক্লাব ছাড়বেন না। ইজ সাচ আ নাইস গাই। তার টিমমেট জেইমি ভার্ডি গোল করেছেন 2টা এবং বোলোনিয়াকে হারিয়ে দিয়েছেন। এইটা আমার মনে হয় হামজা চৌধুরী কতটুকু খুশি করেছে। হামজাকে নিয়ে আমরা আপনার দেখলাম যে শেফিল্ডের একটা পোস্টের মধ্যে হামজার একটা রিঅ্যাকশন ছিল, এরপর হচ্ছে শেফিল্ডের আপনার যারা ফ্যানরা রয়েছে তারা বলছে কামব্যাক হামজা, কামব্যাক হামজা। ওই ম্যাচের আগেও তো দেখেছেন শেফিল্ডের সাথে তো শেষ ম্যাচ হয়েছে যে হামজা সবার সাথে হাত মেলাচ্ছেন, কারণ তার এক্স ক্লাব, মাত্র কিছুদিন আগেই তিনি সেখানে খেলেছেন। আচ্ছা, আর প্রশ্ন? না, আর প্রশ্ন নেই। একটা প্রশ্ন আসলে ছিল, সেটা স্টার্ট বেনসেল এক কথায় বলে দেওয়া যায় এবং এটা মনে হয় অনেকেরই একই অ্যান্সারটাই হবে। স্টার্ট বেনসেল, ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল, ইউসিএল ফাইনাল ম্যাচ বার্সা ভার্সেস রিয়াল, উয়েফা নেশনস ফাইনাল ম্যাচ স্পেন ভার্সেস পর্তুগাল। ওই যেমনে বলছেন অমনি স্টার্ট বেনসেল। নেশনস এর ফাইনাল ম্যাচটা স্পেন ভার্সেস পর্তুগাল হচ্ছে সেল। আচ্ছা, ফিরোজা সুলতানা, স্টার্ট বেনসেল, শীতের খাবার কই মাছ, আলু আর ফুলকপির ঝোল, বোয়াল মাছ, আমি পড়ছি রিয়াল মাছ, মানে যেমন লেখা আর কি, রিয়াল মাদ্রিদ পড়তে পড়তে পুঁটি মাছ ভাজা, মানে বোয়াল মাছ আর পুঁটি মাছ ভাজা, মানে আলাদা আলাদা। স্টার্ট হচ্ছে আপনার বোয়াল মাছ, এটা আমার এনি টাইম ফেভারিট। বেঞ্চ হচ্ছে গিয়ে কই মাছ সাথে ফুলকপি আর পুঁটি মাছ। কই মাছ রাইট, বোয়াল, তারপরে বোয়াল মাছের ভুনাটা। একটা শেষ প্রশ্ন দিয়ে শেষ করছি। ওবায়দুর রহমান, রিফাত ভাই, আপনারা শুধু ফুটবল করেন, কিন্তু আপনাদের চ্যানেল বিশ্বের সব দেশের ক্রিকেট ম্যাচ ও ফ্র্যাঞ্চাইজি লিগ লাইভ টেলিকাস্ট করে, কিন্তু ফুটবল ব্যতীত অন্য কোনো দেশের লিগ বা লাইভ টেলিকাস্ট করে না। তাই আপনাদের মাধ্যমে টি স্পোর্টসকে অনুরোধ করব যাতে ইউরোপিয়ান ফুটবল লাইভ দেখান। আমিও আপনার মাধ্যমে টি স্পোর্টসকে এই রিকোয়েস্ট করে আজকে বিদায় নিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আপনিও যা, আমিও তাই, সেম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.